আমার পিসিওডির সমস্যা ছিল, লুম ছিল, অনেক পিরিয়ড বন্ধ ছিল, একদম টাক হয়ে গেছিলাম। মানে গাইনি ডাক্তার দেখাতে প্রায় 10-20 লাখের মতো আমার এমনিতে খরচ হয়ে গেছে স্যার। বাচ্চার জন্য ট্রাই করছিলাম, কিছু যখন হচ্ছিল টাকা পয়সারও ব্যাপার-স্যাপার ছিল, আমি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম ট্রিটমেন্ট। আমার লুম দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন একদম প্রচুর হয়ে গেছিল স্যার। না তোমার এটা তো সেলের পর্যায়ে চলে যাচ্ছে। অবি আপুর ভিডিও দেখি আমি, আপনার সাথে লাইভ দেখি। আমি নিজে বাঁচার জন্য হলেও আমি ওইখানে একবার যাব স্যারের ওইখানে। টক্সিসিটি, হ্যাঁ, মানে এই যে মানে এটা কি দাদা কিছু ভাগ পাইতো? আমার আচরণটাও আসলে আমার খারাপ ছিল তখন। আচরণ আমার রাগ, অতিরিক্ত রাগ ছিল আমার স্যার। মানে আমি এখন আল্লাহর রহমতে স্যার ভালো আছি, অনেক ভালো, অনেক ভালো। এটা এত সুন্দর যে ওনার কোনো টাকা পয়সাও লাগলো না, আসলো মাত্র একবার এবং এখন ভালো হওয়ার পরে আরেকবার আসছে। অনেক ধরনের সমস্যা ছিল, তো এই যে তার যে ঘুমের সমস্যা, তার যে মেন্টালিটির সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, বডি শেমিং এর প্রবলেম, আপনার বাচ্চা হইলো না, হ্যাঁ, কিছুদিন মানে ট্রাই করার পরেও হইলো না, তো তারপর কি এই লাইফস্টাইল ছেড়ে দিবেন? আর যদি হইলো তাইলেও কি ছেড়ে দিবেন? ডাক্তারকে কি ভিজিট দিতে হয়েছে? না স্যার, আমি তারপর কোনো টাকা পুষ্টিবিদকে কি ভিজিট দিতে হয়েছে? তারপর এই যে যারা তোমাকে ব্যায়াম শেখালো যে মেয়েগুলা, তাদেরকে টাকা দিতে না হয়েছে? স্যার, আমি কোনো টাকা দিইনি। ফাস্টিং ছাড়বো না, যেটা ফ্রি, তারপর হাঁটা ছাড়বো না, শ্বাসের ব্যায়াম ছাড়বো না, ঘুম আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাওয়া ছাড়বো না, যেগুলো ফ্রি সেগুলো তো আমার ছাড়ার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমার সঙ্গে যিনি বসে আছেন রুমি দেবী। তো বোন, আপনার এখন বয়স কত? আমার 35 স্যার। 35। আপনি কিছু করেন এমনি? না, কিছু করিনি, গৃহিণী আমি। গৃহিণী, আচ্ছা। তো আপনার যে সমস্যাগুলো ছিল, হ্যাঁ, যে সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেয়েছেন আমাদেরকে ফলো করে, তা আপনি কি একটু মনে আছে যে কি কি সমস্যা ছিল? হ্যাঁ স্যার, মনে আছে। হ্যাঁ, একটু যদি বলতেন। আমি আসলে চট্টগ্রাম থেকে আসছি। হ্যাঁ। আমার নাম রুমি দেবী। আমার পিসিওডির সমস্যা ছিল, মানে মুখে লুম ছিল অনেক, পিসিওডির সমস্যা, অনেক লুম ছিল, পিরিয়ড বন্ধ ছিল, মাথা চুল পড়ে গেছিল অনেক, একদম টাক হয়ে গেছিলাম। টাক হওয়ার পরে এখন আস্তে আস্তে আবার চুল উঠতেছে আর কি, যখন জেকে লাইফস্টাইল ফলো করছি এরপরে চুল ওঠা শুরু করছে। পিরিয়ড বন্ধ হওয়ার পর যখন লাইফস্টাইল শুরু করি, প্রায় 5 বছর ধরে স্যার আমার পিরিয়ড বন্ধ। আচ্ছা, মানে লাইফস্টাইল শুরু করার আগে? হ্যাঁ, লাইফস্টাইল শুরু করার আগে আমার 5 বছর পিরিয়ড বন্ধ ছিল। আপনি এই লাইফস্টাইলটা কতদিন ধরে মানছেন? মানে আমি 1 বছর চলতেছে, ফেব্রুয়ারি 2 তারিখ 2025 সাল থেকে শুরু করি আমি। আচ্ছা, তাহলে প্রায় 1 বছর, এই সামনের ফেব্রুয়ারিতে 1 বছর হবে, তাই তো? হ্যাঁ স্যার। আর এর আগ পর্যন্ত আপনি কতদিন ধরে এই আপনার এই ডাক্তার দেখাইছেন? ডাক্তাররা কি বলেছিল পিসিওএস বা এরকম কিছু? ওইরকম কিছু বলে নাই। আমি যখন এখানে আসি, আমার বিয়ে হয়েছিল 15 বছর চলতেছে স্যার। 15 বছর? হ্যাঁ, 15 বছর প্লাস চলতেছে। তখন থেকে আমার পিরিয়ডের সমস্যা ছিল। তো আমি তো অনেক গাইনি ডাক্তার দেখাইছিলাম। ওনারা আমাকে শুধু মানে দিছে, বাচ্চার জন্য ট্রিটমেন্ট দিছে, মানে পরীক্ষা নিরীক্ষা দিছে, কিন্তু পিসিওডির কথা এটা বলে নাই। হয়তো আমি বুঝি নাই। হ্যাঁ, আপনি হয়তো বোঝেন নাই, বা তারা মানে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট দিছে, মানে বাচ্চা হওয়ার জন্য ট্রিটমেন্ট দিছে, তারপর মেন্স রেগুলার হওয়ার জন্য ট্রিটমেন্ট দিছে। কি রকম কোন ওষুধের নাম মনে আছে? কি কি দিছিল? ওই নরমেস পিল এগুলা দিছিল, এগুলা বা মেটফরমিন বা কিছু দিছিল? এরকম দিছিল। কিন্তু স্যার এগুলা যতক্ষণ খেতাম ততক্ষণ পিরিয়ড হতো প্রথম দিকে। হ্যাঁ, পিরিয়ড হতো, এগুলো বন্ধ করে দিলে আবার পিরিয়ড বন্ধ হয়ে যেত। আচ্ছা, তারপরে আস্তে আস্তে মানে এরকম চলতে প্রায় 2017 সাল থেকে মনে হয় 2017 সালে হঠাৎ করে আমার পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবং কতদিন বন্ধ ছিল? প্রায় 6 বছরের মতো চলতেছে, মানে 5 বছর। 6 বছর বন্ধ ছিল? হ্যাঁ, বন্ধ ছিল। তারপর আবার চালু কিভাবে হলো? চালু হলো হঠাৎ করে স্যার। আমি তো মানে আমিও ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছিলাম। এরপর যখন কোনো কাজ হচ্ছিল না, বাচ্চার জন্য ট্রাই করছিলাম, কিছু যখন হচ্ছিল, টাকা পয়সারও ব্যাপার-স্যাপার ছিল, আমি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলাম ট্রিটমেন্ট। বন্ধ করে দেওয়ার পরে এখন মানে অবি আপুর ভিডিও দেখি আমি, আপনার সাথে লাইভ দেখি। অবি আপুর লাইভ দেখে আপনার এখানে আসা। আপনি যে অবি আপুর লাইভ দেখছিলেন, হ্যাঁ, দেখছিলেন ফিরে আসার গল্প, তাই তো? ফিরে আসার গল্প দেখছিলাম। আজকে আপনি কি ভাবছেন যে আমিও একদিন এই ফিরে আসার গল্পে আসতে অবশ্যই স্যার, আমার মনের জোর ছিল, আমি অবশ্যই পারবো। আচ্ছা, আমি স্যার বাচ্চার জন্য কথা বা বাতে দিলাম, আমি নিজের জন্য, আমি আমার হাজবেন্ডকে বলতেছি, আমি নিজে বাঁচার জন্য হলেও আমি ওইখানে একবার যাব স্যারের ওইখানে। বলতেছে উনি তো নারাজ ছিল স্যার, উনি রাজি ছিল না স্যার। তো অবি আপুর যখন ভিডিও দেখছি আমি, আপনার মানে ইউটিউবে ঢুকে মানে ভিডিও গুলা শুনতাম এবং ওনার পাশাপাশি শুনতাম যে যাতে উনিও যাতে শুনুক। আচ্ছা, হাজবেন্ডকে শোনাইতেন? হ্যাঁ, উনি তো ব্যস্ত, হাজবেন্ডকে শোনানোর নিনজা টেকনিক। হ্যাঁ, মানে উনি তো সরাসরি শুনবে না স্যার। উনি মোবাইল টিপতেছে, আমি মানে পিসিওডির গুলা আলাদা আলাদা করে মানে কপি করে ওইখান থেকে শুনতেছি, তো পিসিওডির গুলা শুনতেছি,
কারণ মানে মেয়েদের ছলনা থেকে বাঁচা মুশকিল, তবে ছলনা ভালো হলে ভালো, ভালো কাজে লাগে। পিসিউডি গুলো শুনতেছি, কারণ মানে পিসিউডি তে কি হয় মানে সবগুলো স্যার আমার সাথে মিলে গেছে। আপনার যতগুলো ভিডিও দেখছি পিসিউডি কিছু নিয়ে, মনে আছে যে কি হ্যাঁ কি স্যার, মানে বলেন তো মাথার দেখি। মেজাজ একদম কিটকিটে, খিটখিটে, মানে ঘুম হতো না আমার, ঘুম হতো না। প্রায় 2টা 3টা বেজে যেত ঘুম যেতে হ্যাঁ, যেতে। ঘুম হতো না। ওইদিকে আমি কোনোদিনও তো মানে বুড়ো উঠতাম না। তো এই যে আপনার এই যে টক্সিসিটি, হ্যাঁ, মানে এই যে মানে এটা কি দাদা কিছু ভাগ পাইতো? না, মানে আপনার ওনাকে তো হাজবেন্ডের আমি উপরে মানে এমন আমার আচরণটাও আসলে আমার খারাপ ছিল তখন। আসলে আমার রাগ, অতিরিক্ত রাগ ছিল আমার স্যার। এখন অনেকটা কমে গেছে আমার এই যে লাইফস্টাইল ফলো করার পরে। তারপর ওনার সামনে সামনে ভিডিও গুলো শুনতাম, ওনাকে শোনাতাম, একটাকে বারবার রিপিট করতাম আমি শোনানোর জন্য, কারণ এটার সাথে আমার মিলে গেছে। আমি রাত্রে ঘুমাতে পারতাম না, ভোরে উঠতে পারতাম না, এগুলা তো উনি শুনতে শুনতে উনারও মাথায় একটু কিছু ঢুকছে হয়তো। তো আমি আচ্ছা। বলতেছি আমি তো বাইরে যেতে পারি না, বাচ্চা নাই ঠিক আছে, কিন্তু আমি তো চলাফেরা করতে পারতেছি না। আমি এরপর ওনাকে বলার পর উনি বলতেছে আচ্ছা ঠিক আছে দেখি। তা আমি বলছি না, নিজে বাঁচার জন্য হলো আমি স্যারের এখানে যাবো। অবিয়াপুর ভিডিওটাও দেখাইছিলাম ওনাকে। হ্যাঁ। তারপরে ওনাকে বলছি, বলতে বলতে তো সময় চলে যাচ্ছে, আসা হচ্ছে না। তো আমার ননদ মানে আমাকে হঠাৎ করে ট্রিটমেন্ট বন্ধ করার পরে বলতেছে চলো আমি তোমাকে ডাক্তার দেখাবো, মুখের লোমগুলা হয়তো বা কমবে, এগুলার জন্য দেখাও। আমি সিটাং মানে ডাক্তার দেখাতে আসি। ওইখানে আসার পর যখন আমার টেস্টোস্টেরন মানে পরীক্ষা দিছে, দেখতেছি মানে আমার 12.42 টেস্টোস্টেরন হরমোনটা। টেস্টোস্টেরন মানে হ্যাঁ আপনি মোটামুটি আমরা অনেক পুরুষদের টেস্ট করাই, হ্যাঁ মানে বিশেষ করে টেস্টোস্টেরন আর কি। তো ওদের ওই 12 হইলে ওরা তো অনেক খুশি হয়ে যাইতো। হ্যাঁ, ওদের তো পাই মানে 4 5 মানে 3 এরকম হুম। পাই। তা স্যার আপনি আমি এটা বুঝতে হ্যাঁ, পারতেছি, মানে বুঝি নাই তখন। যখন আমি সিটাং থেকে যাওয়ার পর মানে রিপোর্টটা পাইছি, তখন আমি মানে অনেকের মেয়েরা আমার রিপোর্টটা দেখছে। ওইখানে রিপোর্টটা পাওয়ার পর বলতেছে না তোমার এটা তো সেলের পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি আসলে বুঝতাম না। তো আমি এসে যখন ইউটিউবে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আপনার অবিয়াপুর ভিডিও দেখছি, এরপরে আপনার ভিডিওতে মানে সবগুলো সার্চ দিয়েছি পিসিওডি নিয়ে, এগুলা দেখছি। আমি বলতেছি না, আমি তো মানে অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে, আমি বাইরে চলাফেরা করতে পারতেছি না, আমার লোম দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন একদম প্রচুর হয়ে গেছিল স্যার। কালো মানে এমন কালো হয়েছে, মানে ঘন তো ছিল। এরপর মানে ডাক্তার যাকে দেখাইছি উনি বলতেছে তুমি লোমগুলা রেখে দিছো এখানে, এগুলো যত কাটতেছো তত বেশি উঠতেছে, তুমি মানে এগুলা শেভ করলে আরো বেশি উঠবে। হ্যাঁ উঠবে, তুমি একটা মানে মলম ইউজ করো, ওইটা ইউজ করলে হয়তো বা চলে যাবে। তো আমি ওইটা করি নাই, মানে স্কিনের জন্য হয়তো ক্ষতি হতে পারে। আমি এরপর বাইজিনে গেছিলাম। বাইজিনে এখানে আসার পর মানে ফেব্রুয়ারি 2 তারিখ আসার আগে আপনার এখানে 2025 সালে আমি এর আগের মাসে বাইজিনে গেছিলাম, বায়োলাজার নিছি মুখের। ওনারা বলতেছেন এটা পুরাপুরি যাবে না, আপনাকে হরমোনাল স্বাভাবিকভাবে এটা আপনি ফেলে দিলে উঠবে তো, মানে হ্যাঁ, ওঠা বন্ধ না হলে তো আপনার এটা চলবে। জি। ওইখানে একটা মেয়ে আমাকে বলছিল আপনার মাথায় এটা সেট করে রাখেন, এটা কোনোদিনও যাবে না, হয়তো বা পাতলা হবে কিছুটা কিন্তু যাবে না, ওইটা বলে দিছে। তারপরেও আমি ওইখানে গিয়ে এখান থেকে এখানে আসা, ফেব্রুয়ারি 2 তারিখ আমি এখানে আসি। ওইখান থেকে এসে ভাইয়াকে মানে আপনার ভাইয়াকে কোনো মতো ম্যানেজ করে এখানে আসা। এখানে এসে তারপর আমি অবি আপুর সাথেও কথা বলে এখানে আসছি, এসে তারপর শুরু করছি আর কি। এখন তারপর এই লোমের কি অবস্থা এখন? এখন তো স্যার ওনারা তো আমাকে 22 দিন থেকে ফোন দেয়, মানে 15 দিন পর 1 মাস পর যাওয়ার জন্য। কিন্তু আমার তো গ্রোথ উঠে না। এখন যাবেন কি যাবে? গ্রোথ উঠতেছে না, আমি কি ওদেরকে জন্য বলতে হবে ভাই আমার তো গজাচ্ছে না, তা আমি তো আসবো কি করে? তোমরা কি ফেলাবা, কিছু তো নাই। অবি আপুকে ফোন দিছি, আমি বলতেছি আপু ওরা তো আমাকে বারবার যেতে বলতেছে, আমার তো গ্রোথ আসতেছে না, আমার লোমগুলো এখন হাতের লোমের মতো হয়ে উঠতেছে। ওরা তো বুঝতেছে না, ওরা বলতেছে না তুমি যখন সেশন কিনে ফেলছো অবশ্যই আসতে হবে। আমি বলছি ঠিক আছে আসবো, আমার তো উঠতেছে না, আমি কি জন্য যাবো? সবই একই রকম, মানে তুমি প্রেসার ওষুধ শুরু করছো, সারা জীবন খাইতে হবে, এখন প্রেসার থাক না থাক ওষুধ খাইতে হবে নাকি? ওনারা আমাকে ফোন দিচ্ছে এই প্রোডাক্ট নিতে হবে। আমি বলতেছি না, এখন যখন আপনার এখানে আসছি, যখন ভিতর থেকে ঠিক না হয় উপরে দিলে কি হবে? এক্স্যাক্টলি তাই। আর যদি লোম আর না গজায় বা না উঠে তো ওটা তো আর দরকার নেই, এটা হচ্ছে যে লোমটা ফেলে দেওয়ার চিকিৎসা। তেমনি এখন আপনার অন্যান্য দিকটা কেমন আছে? যেমন আমার স্যার অ্যালার্জির কি সমস্যা ছিল। উপকার পাইছেন এই পর্যন্ত? আমার স্যার প্রচুর অ্যালার্জির সমস্যা ছিল, আমি ইনহেলার ছাড়া চলতে পারতাম না। ইনহেলার লাগতো, অ্যাজমাও ছিল। হ্যাঁ ইনহেলার লাগতো, তারপরে এই নেবুলাইজার করা লাগতো মাঝে মাঝে, মানে অতিরিক্ত শ্বাসকষ্ট ছিল। ওখানে ডাক্তাররা কি বলছে সারা জীবন ইনহেলার দিতে হবে? হ্যাঁ স্যার এটা তো আমি ঘরে কিনে ফেলছি। নেবুলাইজার ঘরে আছে, এখন কি ওটা লাগে? লাগে না, এটা অন্যরা ব্যবহার করে, এখন আমি করি না, বাচ্চারা ব্যবহার করে স্যার। বাচ্চাদেরও যদি এই লাইফস্টাইল বা আপনার হাজবেন্ড সবাই মিলে যদি, উনি তো এখন আগের চেয়ে, আমার হাজবেন্ডও অনেক শুকাইছে, প্রায় 10 কেজির মতো শুকাইছে। না উনি তো এখন আমাদের বিশ্বাস করে নাকি? হ্যাঁ এখন করছে তো। ওনাকে তো বলছে বলা মাত্র চলে আসছে উনি আমার সাথে। তার মানে এবার ঠিক আছে। আচ্ছা যাক, তার মানে এবার তার আসলে হয়েছে কি, মানুষ দূর থেকে সবকিছু দেখে না, বা
ফেসবুক ইউটিউবের অবস্থা এমন হয়েছে যে জানেন তো আমাদের নামে অনেক ফেক পেজ হ্যাঁ টেজও হ্যাঁ আছে স্যার। যেখানে ওষুধ বিক্রি করে। তা আপনি যে এই যে আমাদের নিয়ম ফলো করেছেন, আপনার তো আর কোনো ওষুধ লাগেনি। না স্যার। তো এই জিনিসটা দেখেন, আপনারই দেখবেন ভিডিও সামনে ওরা আরেকটা মেডিসিন বাইর করে বলবে কি যে এই মেডিসিন খাইলে হ্যাঁ সব দাড়ি চলে যাবে, ছবি আপনার দেবে, আমার দেবে, ভিডিও আমাদেরটাই দেবে, দিয়ে ওরা বেচবে আর কি। তো ওরা তো এটা করবে, আগেই বলে দিলাম আর কি। হ্যাঁ তো এটা আবার অনেকে কে প্রতারিত হবে। তো এখন তারা ভাববে যে না আমরা প্রতারক, ঠিক আছে। ওরা যে প্রতারিত হয়েছে এটা কিন্তু বুঝে না, মানুষ নিজের ভুল স্বীকার করে না বা বুঝতে চায় না। তাই যে এই প্রতারণা থেকে বাঁচতে হলে প্রিয় দর্শক সবাইকে একটা জিনিস মাথায় ঢোকাতে হবে যে ওষুধ যদি সত্যি থাকতো তাহলে তার পিসিওএস অনেক আগে ভালো হইতো, ওষুধ খেয়ে অনেক আগে তার বাচ্চা হইতো। তার ওষুধ যদি থাকতো ধরেন ওজন কমানোর, তাহলে ওষুধ খেয়ে সবাই স্লিম থাকতো, কারো ওজন বেশি থাকতো না। এবং এই ওষুধটা পৃথিবীর সবাই জেনে ফেলতো, এটা গোপন রাখার কোনো বিষয় না। যদি ধরেন ওষুধটা আমি মানে আবিষ্কার করতাম আর কি, কথার কথা, তাহলে তো আমি হইতাম কোটি কোটি টাকার মালিক। খালি আমার বিদেশ থেকেও লোকজন আসতো, খালি ওষুধ বেচতাম, এত কথা বলতে হইতো না, এত বুঝাইতে হইতো না মানুষকে, এত প্রোগ্রাম করতে হইতো না, কিছুই বলা লাগতো না, খালি ওষুধ বেচতাম আর টাকা কামাইতাম, ওষুধ বেচতাম আর টাকা খাইতাম। তা কিছু লোকের এত মানে বুদ্ধি এত কম যে তারা কিভাবে ভাবে যে আসলেই সত্যি এটা আছে এবং এটা সত্যি হইতে পারে। তো এই জন্য এই প্রতারণা থেকে বাঁচতে হবে। তো উনি কিন্তু কোনো ওষুধ খাননি, এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, আমরা ওনাকে স্যার আমার ভিটামিন ডি দিয়েছিলাম। জি। আছে মানে আমার অ্যালার্জির ওষুধটা মানে মন্টিয়ার 10 মানে হুম। আর হিস্টাসিন এগুলা না থাকলে আমি পাগল হয়ে যেতাম। হ্যাঁ, হ্যাঁ। মানে মানুষে বলে যে একটা নেশা করে না, মানে নেশা না খেলে যেরকম ঘুম আসতো না, আমার ঠিক মানে মানে ওই অ্যালার্জির ওষুধটা হিস্টাজিন খেয়ে ঘুমাইতে হইতো। হিস্টাসিন আর মন্টিয়ার এই দুইটা না খেলে আমি পাগল হয়ে যেতাম। খাচ্ছেন না কতদিন? এইটা এখান থেকে যাওয়ার পর আমি প্রায় 15-20 দিনের মতো খাইছি, এর থেকে বন্ধ করে দিয়েছি তার মানে এখন। প্রায় ১ বছর হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ স্যার। মাশাআল্লাহ। আর স্যার আমার চুল তো একদম পড়ে গেছিল, বলছি না একদম টোটাল পড়ে গেছিল। আর চুলগুলা ছিল আমার আনহেলদি মানে কিরকম লাল লাল একদম ফ্যাকাশে মতো। হ্যাঁ, হ্যাঁ। এখন তো মানে সবগুলা মানে উঠে গেছে। আমি তো শুকাইছি যে এই নিয়ে আর কোনো টেনশন করি নাই। মানে আর কালো হয়ে গেছি হঠাৎ করে শুকানোর পরে। তখনও টেনশন করি নাই, কিন্তু শুধু চুলের জন্য টেনশন করেছিলাম স্যার আমি। হ্যাঁ, হ্যাঁ। এখন আল্লাহর রহমতে দেখতেছি চুলগুলো মাশাআল্লাহ মানে সুন্দর হয়ে উঠে গেছে। এখন আপনার কি আগে ওজন বেশি ছিল? হ্যাঁ স্যার, আমার তো ৭৪ কেজি ওজন ছিল আগে। এখন ওজন কত হয়েছে? ওজন ৫১ কেজিতে চলে আসছিল স্যার, আমার তার ২৩ মানে কেজি কত? ওজন। ২৩ কেজি ওজন হ্যাঁ, কম। ৩ মাসের ভিতরেই ২৩ কেজি হ্যাঁ, কমে হ্যাঁ। গেছে। এখন উনি মেইনটেইনিং করছে, কারণ এর চেয়ে বেশি কমলে তো আর খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ স্যার। এইজন্য আর কি ওনার আর দরকারও নেই। আর খুব মজার ব্যাপার হলো এই যে আপনি যে আল্ট্রাসাউন্ড আজকে হ্যাঁ, করাইছেন হ্যাঁ। এবং আজকের রিপোর্টে কিন্তু ডাক্তার দেখে হ্যাঁ স্যার, দেখছে যে ওটা তো আরো কোনো সমস্যা নেই। তারপরে ডাক্তাররা কি করলো? হ্যাঁ স্যার, আমাকে তো ওখানে গিয়ে সিরিয়াল নিতে হলো ১ম এ ২ হ্যাঁ, জনের পরে আমি হ্যাঁ, সিরিয়াল। উনারা আমাকে দিচ্ছেও না, ডাকতেছে না। বলতেছে প্রস্রাবের চাপ লাগবে। হ্যাঁ, আমি তো পানি সকাল থেকে খাইছি এবং ফাস্টিং এ ছিলাম আমি। আর আমার প্রস্রাব আছেও, চাপও আছে। কিন্তু উনারা ডাকতেছে না। যখন আমি ২ বার গেছি, যাওয়ার পরে ফাইলটা যখন দিছি বলতেছে, "হ্যাঁ, জাহাঙ্গীর কবির স্যারের রুগী।" আমি বলছি, "হ্যাঁ।" বলতেছে, "তুমি ওইখানে আসছো?" আমি বলতে, "হ্যাঁ, এখানে আছি।" তো উনি আমাকে সাথে সাথে ডেকে নিয়েছে। হ্যাঁ, যিনি আলটা করায় উনি। হ্যাঁ, নামও আছে এখানে। হ্যাঁ, আলটা করানোর ডেকে নিয়েছে। এখন আমাকে টোটালি জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, বলতেছে, "কিভাবে কি করছো?" হ্যাঁ, তো উনি যখন আমাকে মানে আলটাটা করাচ্ছে, আমি বলতেছি, "ম্যাম কোনো সমস্যা আছে এখন?" বলতেছে, "না।" "পিরিয়ড কয়দিন হয়েছে?" জিজ্ঞাসা করতেছে। তো আমি বলতেছি, "৯ দিন আজকে।" তো বলতেছে, "তোমার ওজন কত ছিল?" আমি বলতেছি, "এরকম, এরকম।" তো কত কুত্তে বলছিলা? আমি ৭৪ কেজি ওজন বলছি। হ্যাঁ, হ্যাঁ, এখন কত কেজি তাও বলছি। হ্যাঁ। বলার পর বলতেছে, "কিভাবে করলে?" আমি বলছি এরকম, "শুধু তো সবই ভালো লাগে, শুধু না খেয়ে থাকতে হয়।" উনি বলতেছে। আমি বলতেছি, "কেন খাবেন না? সবকিছু তো খেতে পারে। ১ মাস কষ্ট করেন, হয়তোবা ফল বা ভাত, রুটি, দুধ এগুলো ১ মাসের জন্য বাদ দেন। এরপর তো স্যারে তো রিপোর্ট ভালো আসলে খেতে বারণ করে না কাউকে। হুম, হেলথি খাবার খান।" তো এরকম বলার পর আমি বলতেছি যে, "আমার YouTube এ দেখি, লাইভ দেখি কিন্তু যাওয়া হয় না।" হুম, তো আমি বলতেছি, "আমি যদি রাউজান চিটাগাং থেকে আসতে পারি, আপনারা কেন ডক্টর হয়ে এখান থেকে যেতে পারেন না? হুম। আপনারা তো আরো ভালো বুঝেন।" বলতেছে, "তোমার নাম্বারটা দাও। তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি যাবো। হুম, আমার ওজনটা কমানোর দরকার। আমার অনেক সমস্যা।" উনি বলতেছে। আমি বলতেছি, "আপনি ডক্টর হয়ে এগুলা কি বলেন?" হ্যাঁ, তো বলতেছে, "তোমার নাম্বারটা দাও।" দিছি। বলতেছে, "স্যারের লাইভ দেখি।" স্যার দেখে? আমি বলছি, "স্যার ইমার্জেন্সি কোনো সিরিয়াসলি রোগী হলে তো না হলে দেখে না। কারণ ওইখানে ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, উনারা দেখে। স্যারের নিয়মগুলো ফলো করলে তো হয়ে যায়। আর স্যার যদি মানে কোনো সিরিয়াস হয় অবশ্যই দেখবে, দেখবে না কেন তুমি স্যারে?" একটা জিনিস এখানে একটু সবাইকে মানে বলার জন্যে যে এই যে আমাদের এখানে যে এসেছো, তো ডাক্তারকে কি ভিজিট দিতে হয়েছে? না স্যার, আমি তারপর কোনো টাকা নেই। পুষ্টিবিদকে কি ভিজিট দিতে না স্যার। হয়েছে? তারপর এই যে যারা তোমাকে ব্যায়াম শিখালো যে হ্যাঁ, হ্যাঁ। মেয়েগুলা, তাদেরকে টাকা না দিতে স্যার, হয়েছে? আমি কোনো টাকা দিই নাই। তার মানে এই যে তুমি এখন সুস্থ হয়েছো, আমি যেগুলাতে টাকা দিয়েছি শুধু নিজে খাবারের জন্য খরচ করছি স্যার আমার। হ্যাঁ, এইটাই। তাহলে এখন অনেকে জানে না এটা। তো প্রিয় দর্শক,
এখানে আপনি যত ডাক্তারই দেখান দেখবেন যে আপনাকে অবশ্যই তাকে ভিজিট দিতে হবে। কখনো, কখনো রিপোর্ট করাতে দেন তেনারা এবং রিপোর্ট করার পরে আবার রিপোর্ট দেখাতেও কখনো, কখনো টাকা হ্যাঁ, দিতে হ্যাঁ হয়। স্যার। কিন্তু অর্ধেক দিন দিতে হয়। শেষে কিন্তু দিন শেষে আপনি ওষুধই খাচ্ছেন হুম। এবং ওষুধের সংখ্যা দিন, দিন বাড়ছে। আর আমাদের এখানে অনেকেই আসলে যেমন অভি যে পরামর্শ দিচ্ছে, অভি কি তোমার থেকে কোনো টাকা নিচ্ছে? না স্যার। আচ্ছা, গুড। উনার মতো স্যার মানুষই হয় না। উনি হ্যাঁ, মানে আমার বোনের পরে মানে বোন থেকেও বেশি। মানে একজনে উনি আমাকে দেখে নাই কোনদিন অভি আপু, আমি অভি আপুকে দেখি নাই। এত যে আন্তরিক কিভাবে হতে পারে? আমার হ্যাঁ, হাসব্যান্ডকে বলতেছি স্যার। সেটাই। এরকম মানুষ আমি দেখি নাই। না এখন আমি এখন বলতেছি স্যার আরেকটা কথা। হ্যাঁ, আমি বলতেছি হ্যাঁ। সেনাবাহিনীরা যেরকম মানে দেশের সেবা করার জন্য শপথ নেয় হয়তোবা অভি আপুরাও এরকম কিছু নিছে। এক্সাক্টলি হ্যাঁ। না হয় এরকম কারোর জন্য কোনো কিছু করতে মানে কেউ এক্সাক্টলি করে আমাদের না। গ্রুপে যারা কাজ করছে অভিসহ তারা সবাই কিন্তু এভাবেই কাজ করছে। তো এত এইজন্য নিঃস্বার্থভাবে স্যার কাজ নিঃস্বার্থভাবে কাজ করা। করছে এবং আবার শুনলাম যে কেউ, কেউ নাকি আবার অনেক টাকা চার্জ করছে। তো আমি মনে করি যে প্রিয় দর্শক আপনারা আমাদের এখানে যেহেতু সেবাটা ফ্রিতে আছে, যেমন আপনাকে সরাসরি ডাক্তার দেখবে, পুষ্টিবিদ দেখবেন এবং হচ্ছে জিমের পরামর্শ দিবেন। আর পরীক্ষাগুলো একটা ডিসকাউন্ট দিয়ে করানোর পরে আবার একটা ৬০০-৭০০ টাকার একটা ডায়েরি আপনাদেরকে দেওয়া হয় জেকে লাইফস্টাইলের প্ল্যানার। আমাদের এই যে টোটাল সেটআপ এটারও তো একটা খরচ আছে। তো আমরা কিন্তু এর জন্যে কোনো পয়সা বা টাকা হ্যাঁ। আমরা চার্জ করছি না। তবুও কেন আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে আবার টাকা ব্যয় করছেন? আমরা এরকম অনেক জায়গায় দেখেছি যে তারা যিনি ডাক্তার উনি তো দেখেনই না, অন্য ডাক্তার দেখে তাও ভিজিট নিয়ে দেখে। হ্যাঁ, হ্যাঁ স্যার। এরকম জায়গায় মানুষ যায়। তারপর অনেক দামি, দামি খাবার-দাবার সাপ্লিমেন্ট সেগুলোও তারা এভেইল করতে পারে না। তো সেটা মেইনটেইন করা সবার পক্ষে সম্ভব হয় না। একেকটা সাপ্লিমেন্ট অনেক দামি, দামি। হুম, তো স্যার। এগুলো অনেকে পারে না। আবার অনেকে এভাবে বিভিন্নভাবে মানুষ এখন প্রতারিত হচ্ছে। তো এখন আবার দেখা যাচ্ছে কেউ হয়তো আমাদের ফলো করে একটু ভালো হইছে, সে নিজেই একটা পেজ-টেজ খুলে নিজেই পরামর্শ দিয়ে হ্যাঁ। টাকা কামাচ্ছে। এরকমও অনেকে আছে। তা আমরা চাই যে আপনাদের জন্য যে আমি নিজেই তো ফ্রি সেবার ব্যবস্থা করে রাখলাম। এখন এরপরও যদি আপনারা এখানে না এসে এরকম কারো থেকে টাকা দিয়ে পরামর্শ নেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং এখানে আসলে আমাদের কিছু বলার নেই আরকি। মানে মানুষ যদি এরকম হয় কিছু বলার নেই। আরেকটা বিষয় হচ্ছে এখানে আসলে যেটা সুবিধা, যেমন উনার পরামর্শটা এই যে উনার যে পরীক্ষা-নিরীক্ষা যে ফেব্রুয়ারিতে উনার ইনসুলিন ছিল ১৭, তো এখন ওই ১৭.২ ছিল। তো এই যে তার ইনসুলিন লেভেল দেখে, তাকে তার ভিটামিন ডি লেভেল দেখে, তার যে অন্যান্য রিপোর্ট গুলো দেখে, তার আল্ট্রা রিপোর্ট দেখে উনার ওভারিতে সিস্ট ছিল। হ্যাঁ, স্যার। হ্যাঁ, আরো অনেক, অনেক প্রবলেম তার ছিল যেটা উনি বললেন, হ্যাঁ? তো অনেক ধরনের সমস্যা ছিল। তো এই যে তার যে ঘুমের সমস্যা, তার যে মেন্টালিটির সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, বডি শেমিং এর প্রবলেম। এছাড়াও তার যে ওজন বেশি ছিল, অতিরিক্ত চর্বি ছিল, হ্যাঁ? তার সিআরপি কত ছিল, তারপরে এখানে সব আছে। তার ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ? এগুলো সবকিছু আমরা দেখি। দেখে উনার জন্যে পার্সোনালাইজড একটা প্ল্যান আমার ডাক্তার করে দেন। আমার পুষ্টিবিদ তাকে ওই পরামর্শগুলো দেন। তারপরে আমার জিম ট্রেনার। তো এই পর্যন্ত আপনি কতদিন এখানে এসেছেন? মানে কতদিন হইছে? মানে কয়বার এসেছেন? স্যার এইমাত্র ২ বার আসছি আমি। তাহলে ওই মাত্র। ফেব্রুয়ারিতে আসছে আর একবার এইবার আসছে। আসছি। হ্যাঁ, স্যার। তাহলে উনি রাউজান থেকে আসছে ২ বার। কিন্তু উনার অ্যাচিভমেন্ট হয়ে গেছে। আর বাকিটা তারা এখানে আমাদের গাইডলাইন ফলো করছে, রেগুলার ভিডিও লাইভ দেখছেন। হ্যাঁ, লাইভ স্যার। হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, স্যার। লাইভ দেখেছেন। তো এইটা এত সুন্দর যে উনার কোনো টাকা পয়সাও লাগলো না। আসলো মাত্র একবার এবং এখন ভালো হওয়ার পরে আরেকবার আসছে। তো এইটাকে প্রিয় দর্শক আপনাদেরকে মানে বলব যে আপনারা এই এত সুন্দর সেবা যেখানে ওষুধ মুক্ত হচ্ছে, সুস্থ হচ্ছে, এটা বাদ দিয়ে যদি আপনারা এই যে এইটা খেয়ে শুকায় যাবো, ওইটা খেয়ে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, এই চা খেয়ে ডায়াবেটিস ভালো হবে, ওই জুস খেয়ে ওজন কমে যাবে, এটা খেয়ে ওটা খেয়ে এরকম প্রতারণার ফাঁদে। হ্যাঁ। আর এটা সত্য হবে কি করে? এটা তো সম্ভব না। এটা তো কোনোদিনই সম্ভব না। তো এই প্রতারণার ফাঁদে আপনারা পাড়া দিবেন না এবং নিজেরা সরাসরি আসুন, এসে আমাদের সম্পূর্ণ সেবাটি দেখুন। দেখেন যে উনি মানে অনেকে বলে যে আমি মানে খরচ একটা বিরাট ব্যাপার হ্যাঁ। বলে যে বিরাট খরচ। খরচটা স্যার নিজে খাওয়ার খরচ আর কি স্যার। হ্যাঁ, তা এখন খরচ কি অনেক বেশি? আপনার কাছে কি মনে হয়? বেশিতে স্যার যারা ওষুধ কিনে খায় হুম। ওই খরচ তো আরো অনেক বেশি। এগুলো তো শুধু নিজের শরীরে ঢুকাচ্ছে, নিজে খাচ্ছে, নিজের শক্তির জন্য খাচ্ছে, নিজের শরীর ভালো রাখার জন্য তো খাচ্ছে। যখন আপনি ধরেন ওজন কমাইছেন তো তখন তো আপনি অনেক রোজা রেখেছেন, তাই না? হ্যাঁ স্যার, তখন এখনো আপনি রাখি স্যার আমি হ্যাঁ, মাঝে, তখন মাঝে। আপনি ধরেন এই কতটুক সময় মানে খাইছেন কতক্ষণ বা কতটুক আর না খেয়েছিলেন কতখানি? আমি তো স্যার ধরেন ১ম এ একটা দিন আগের কথা বলতেছি। ধরেন হ্যাঁ, আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন হওয়ার পরে, প্রিয় দর্শক ফ্যাট অ্যাডাপ্টেশন মানে হলো ধরেন আপনার হ্যাঁ, একটা রুগী যখন উনার ইনসুলিন ছিল ১৭, তো যে খাবারগুলো খেলে ইনসুলিন বাড়ে, হ্যাঁ। তো এই খাবারগুলো বাদ দিলে অর্থাৎ যেমন ভাত, রুটি, ফল, হুম, দুধ, বিভিন্ন চিনি জাতীয় এগুলো বাদ দিতে হয়। তো ফ্যাট অ্যাডাপ্টেশন মানে হলো ধরেন আপনার যে চর্বি আছে শরীরে সঞ্চিত,
এই চর্বিটা যদি ব্যবহার হতে পারে তাহলে আমরা বলি ও ফ্যাট ব্যবহার করতে পারে, মানে সে ফ্যাট অ্যাডাপ্টেড। আরেকটা লোক যদি চর্বি নিজের শরীরে জমে থাকা চর্বি গলাতে না পারে, ব্যবহার করতে না পারে, হ্যাঁ, সেটা লক থাকে, তাহলে সেটাকে বলি যে সে ফ্যাট অ্যাডাপ্টেড না, যে সে হচ্ছে ফ্যাট ডিপোজিট করে। এখন ইনসুলিন ইজ দ্য মেইন, মানে এখানে যে ভূমিকা রাখে, মানে কালপ্রিট বলবো না, কারণ ইনসুলিনটা হচ্ছে এটা ভূমিকা রাখে। কারণ হচ্ছে যে ইনসুলিন আমাদের দরকার, কিন্তু অতিরিক্ত ইনসুলিন এই চর্বিগুলাকে এই ব্লক করে থয়, এটা যেন ভাঙতে না পারে, ব্রেকডাউন হতে না পারে, বার্ন হতে না পারে। ইনসুলিন না কমালে, যেমন ওনার 17 ইনসুলিন না কমালে ওনার ফ্যাট বার্নিং হবে না। ইনসুলিন কমানোর জন্য ওনাকে এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো কিছুদিন সাময়িক বন্ধ রেখে তারপর তাকে রোজা রাখতে বলা হয়েছে হ্যাঁ স্যার। ফ্যাট অ্যাডাপ্টেড হওয়ার পরে। আর হলো ইনসুলিন কমানোর জন্য ভালো ঘুম দরকার, টেনশনে ইনসুলিন বাড়ে, রাত জাগলে ইনসুলিন বাড়ে, খেলে বাড়ে। আর উনি কি করেছেন, ওই যে ফ্যাট অ্যাডাপ্টেড করে রোজা রেখে কোষ খালি করেছেন, ফ্যাট বার্ন করেছেন, তারপরে উনি ব্যায়াম করেছেন, তারপরে উনি সময় মতো ঘুমাইছেন, উঠছেন, শ্বাসের ব্যায়াম করেছেন, কফি এনামা করেছেন, রোদে গিয়েছেন, ঘাসে হেঁটেছেন, আমাদের নিয়মগুলো মেনেছেন। এগুলো কোনো ওষুধ না, হ্যাঁ, এই নিয়মগুলো মেনে উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এগুলো সব স্যার নিজের জন্য, সবই নিজের জন্য। এখন খরচটা কিসে? তো এখন ধরেন উনি যখন রোজা রেখেছে বা একবেলা খেয়েছে বা দেখা গেলো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে খাবার খেয়েছেন, 20 ঘন্টা স্যার রোজা, 20 ঘন্টা 20 ঘন্টা না খেয়ে সে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে খাবার খেয়েছেন, তাই তো? 6টার মধ্যে আমি খাবার শেষ করে ফেলতেন। তো এখন ওই সময় কতটুকু খাবার খেয়েছেন স্যার? আমি তখন মানে ঠিক কয় টাকার খাবার? কয় টাকা বলতে আমি 2টা ডিম খাইতাম। হ্যাঁ, সকালে যদি ফাস্টিং এ না থাকতাম। ডিম তো আমাদের থেকে কেনেন নাই? না না, আচ্ছা, তাহলে 2টা ডিম খেতাম আর সবজি খেতাম, সালাদ খেতাম, বাদাম খেতাম, এতটুকু। তাহলে বাদাম খেতেন আর একটু তেল দিয়েছেন, ঘি দিয়ে। তাহলে ওই ঘিটা আমাদের থেকে নিয়েছেন আর তেলটা আমাদের থেকে নিয়েছেন, তাহলে বড় জোর সে 10, 15, 20 টাকা খাইছে আমাদের, আর বাকি যে খাইছে ডিম তো আমাদের থেকে কিনে নেয়। তাহলে দেখা গেল আমাদের মাত্র 20 টাকার প্রোডাক্ট খাইছে, আর অন্য জায়গায় হলেও সে তেল আর একটা খাইতো, হয়তো 20 টাকা না খেয়ে হয়তো 10 টাকা খাইতো, কিন্তু সে খাইতো সয়াবিন, হ্যাঁ, সে খাইতো অন্য কোনো খারাপ তেল, যেটা খেয়ে সে রুগীই থাকতো। তো এখন এই যে মাত্র 20 টাকা তো মানুষ এমনি নষ্ট করে, হ্যাঁ, তো এই জিনিসটা মানুষ বুঝে না যে যখন আপনি অসুস্থ ছিলেন 1 মাসে অনেক টাকার ওষুধ লাগতো, তাই না? তো আবার ডাক্তারের ভিজিট লাগতো, আবার পরীক্ষাও করাইতেন, তো এই জিনিসগুলোর হিসাব মানুষ অনেক টাকা স্যার। আমি কেন আগে জানলাম না, কেন আগে আসলাম না এখানে? আমি তো প্রায় মানে গাইনি ডাক্তার দেখাতে প্রায় 10-20 লাখের মতো আমার এমনিতে খরচ হয়ে গেছে স্যার। আমার বিয়ে হয়েছে 15+ এর মধ্যে অনেক টাকা খরচ করে ফেলছি আমি, অনেক। তাহলে ওই টাকা সেই তুলনায় তাহলে এখানে আসার পর 1 বছরে ওই 10-20 লাখ টাকার তুলনায় এখানে কয় টাকা খরচ হয়েছে? স্যার আমাকে স্যার মানে প্রতিটা দিন মানে একটা ইনজেকশন পুশ করার জন্য প্রতিটা দিন চিটাং আসতে হতো, প্রতিটা দিন আমাকে। রাউজান থেকে চিটাং আসতে হতো। ওই অনেকবার আইওআইও করাইছি, তাতে কিছু হয় না। এগুলো তো অনেক টাকা, আপনারা বুঝেন, অনেক টাকা খরচ করছি। হয়তো বা মানে যদি আগে জানতাম এত টাকা খরচ হতো না, অনেক আল্লাহর রহমতে দিলে মানে একটা বাচ্চাও হয়ে যেত। হ্যাঁ, সেটাই। তা আমরা সবাই দোয়া করব যে বোন যেন মানে সব রিপোর্ট এখন আগের চেয়ে ভালো, ভিটামিন ডি আর একটু বাড়াতে হবে। ইনসুলিনটা হয়তো সে জার্নি করে এসেছে বা কালকে সে ভুল করে রুটি খেয়ে ফেলেছে, কালকে রুটি খাইছি হ্যাঁ, তো এই জন্য ইনসুলিনটা একটু বেশি পাইছে, আমরা 9 পাইছি, যদি আমার আশা ছিল আরো কম থাকবে, 6 থাকবে। এরপর উনি আসলে মানুষ মাত্রই ভুল, সে নিজেকে কারেক্ট করবে। অনেক নিজে টেনশন করছি স্যার, কালকে হঠাৎ করে বেশি টেনশন হয়েছে। আর তাছাড়া অনেক দিন ধরে সে একটা জিনিস সাফার করতেছে, সেই ট্রমা এখনো সে ওইভাবে কাটায় উঠতে পারেনি। তা আপনি কি ওই করছেন, ওই যে মানে ওজন নিয়ে ব্যায়াম করছেন? এখন স্যার আমি ঘরেই করি ওজন নিয়ে আপনি করবেন এবং এটা অবশ্যই করতে হবে। তারপর পর্যাপ্ত প্রোটিন খেতে হবে, তা খেলে পরে আবার ভালো ঘুমাতে হবে, আর অত টেনশন করার দরকার নেই। আর এখন ধরেন আপনাকে একটা কঠিন প্রশ্ন করব, ঠিক আছে? ধরেন আপনার বাচ্চা হইল না, হ্যাঁ, কিছুদিন মানে ট্রাই করার পরেও হইল না, তো তারপর কি এই লাইফস্টাইল ছেড়ে দিবেন? না স্যার, ছাড়বো না স্যার। আর যদি হইলো তাইলেও কি ছেড়ে দিবেন? না স্যার, তখন অনেকেই ভুলটা করে, কি করে যে সে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। ওইটা তো স্যার আমি হয়তোবা প্রোডাক্ট গুলো কিনতে পারলাম না, হয়তোবা খেলাম না, কিন্তু সকালে হাঁটতে তো আমার টাকা লাগতেছে না স্যার, রোদে গেলেও আমার টাকা লাগতেছে না, বিকালে আমি তো 1 ঘন্টা প্রায়, আমাদের পাশে বিল আছে, বিলের মধ্যে আলের মধ্যে ঘাস আছে, ঘাসে আমি 1 ঘন্টা হাঁটি। যেদিন হাঁটতে না পারি তত মানে সারাটা দিন আমার মাথার মধ্যে সেট করে আমি কি করলাম। সকালবেলা হয়তো বা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু উঠে যখন হাঁটতে যাই কুয়াশার মধ্যে অনেক ভালো লাগে আমার। 1 ঘন্টা হাঁটি। মানে এইটা অনেকে বুঝে না যে আমি তাহলে ফাস্টিং ছাড়বো না, যেটা ফ্রি, তারপর হাঁটা ছাড়বো না, শ্বাসের ব্যায়াম ছাড়বো না, ঘুম আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, রোদে যাওয়া ছাড়বো না, যেগুলো ফ্রি সেগুলো তো আমার ছাড়ার কোনো সুযোগ নেই। আর হয়তো প্রোডাক্টটা আমি কোনো সময় যদি কিনতে না পারি, না কিনলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কি আসলে কি বেশি খরচ হয়ে যায় যে এই প্রোডাক্ট কিনতে? স্যার প্রথমে যখন একসাথে সবগুলা কিনি হয়তোবা তখন একটু টাকা বেশি লাগে। আর যদি আমরা
ধাপে ধাপে করি। হ্যাঁ, যেমন আর একটা কিনলে তো হয়তো বা হ্যাঁ মনে করেন একটা কিনছি ওইটাতে একসাথে খেয়ে ফেলতেছি না, হ্যাঁ, যেমন এক ধরেন চামচ এই করে যে করে 1 খাচ্ছি। লিটার অলিভ অয়েল কিনলেন, হ্যাঁ তো হ্যাঁ এটা দিয়ে দেখা গেল 4 মাস যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তো দেখা গেল এর ভিতরে সে নারকেলের তেলটা 2 মাস বা 3 মাস হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, যাচ্ছে মানে স্যার। কথার কথা। তো এখন আমার ওইখানে একটা শেষ হলো, আমি আরেকটা কিনলাম। তো হ্যাঁ, এভাবে দেখা গেল সারা বছর মানতে মানতে টুকটুক করে কমে যাবে। সবই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হয়ে একসাথে কিনলে একটু হয়তো বা চাপ একসাথে কিনলে বেশি, তখন চাপ বেশি লাগে। মনে হ্যাঁ হয়। হ্যাঁ এটাই সত্যি কথা। তো আমরা একদম অনেস্ট কথাটাই হচ্ছে এটা, যে অনেকে আসে সব একসঙ্গে কিনতে হ্যাঁ চায়। হ্যাঁ তো প্রথমবার একটু যাদের সত্যি বেশি টাকা লাগে। পয়সার অসুবিধা, তাদের উচিত হচ্ছে একবারে না কিনে আপনারা সময় নিয়ে ধীরে 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 এগুলো করবেন। এই যে বলছি না মানে ডাক্তারের কাছে গেছি, উনি বলতেছে এগুলা মানে জব করে করতে মানে স্যারের এগুলা নিয়ম ফলো করতে অনেক কষ্ট। আসলে জব করে আরো সহজ। হ্যাঁ হ্যাঁ ওনাকে বলতেছে, আমি বলতেছি এটা তো বারবার খেতে হচ্ছে না আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বারবার তো খেতে হচ্ছে না, ওরা হয়তো বা জিজ্ঞেস আপনি। করতে হলো যে, "বোন আপনি কয়বার খান?" বা হ্যাঁ হ্যাঁ "ম্যাডাম আপনি কয়বার খান? হ্যাঁ তা আপনি কতক্ষণ কয়বার রান্না করেন?" তুমি কি কি খাও? আমাকে বলতেছি তুমি কয়দিন ভাত না খেয়েছিলে, আমাকে আমি বলতেছি আমাকে তো স্যার আরো আগে থেকে ভাত খেতে বলছে, হ্যাঁ, কিন্তু আমি আমার নিজের ইচ্ছাকৃত ভাবে আমি প্রায় 9 মাস পরে ভাত খাইছি। হ্যাঁ। তো হয়তো বা আমার ভালো লাগতেছে না, আমিও ভালো ছিলাম, সুস্থ ছিলাম। এরপর 9 মাস পর এখন আমি ভাত খাচ্ছি, সপ্তাহে 3 দিন করে ভাত খাই আমি, হুম, দুপুরে রাত্রে খাই না। এরপর তা বলতেছে এরপর কি খাও? আমি বলতেছি সালাদ খাই, সবজি খাই, আমি প্রচুর খেতে পারি, সবজি খেতে পারি, মাছ খাই, মাছ খেলে 2-3 পিস একসাথে খেয়ে ফেলি আমি। হুম। মাছ খাই, ডিম খাই, সালাদ খাই, বাদাম খাই, এগুলা খাই, এগুলা খেলে তো আর কিছু লাগে না। হ্যাঁ, আর এখন বুলেট কফি খেলে তো মানে কি বলে মানে পুরো এনার্জি লাগে। ডাক্তারদের জন্যে যারা ব্যস্ত লাইফ লিড করেন ওদের আসলে বোঝার ভুল। আপনারা যেটা করবেন যে দেখেন সকালে ওই আগে ফ্যাট অ্যাডাপ্টেড হন, হ্যাঁ? হয়ে তারপর দেখবেন ক্ষুধা কমে যাবে। তখন একটা বুলেট কফি খেয়ে সারাদিন কাজ করতে পারবেন। যেমন আমি আজকে রোজা অর্থাৎ খেয়েছি কালকে আ এশার আগে খাওয়া শেষ করছি। আর সাহারিতে একটু পানি খাইছি আরকি, হ্যাঁ? ব্যাস এটাই। সে তাহলে খাইছি কখন? এশার পরে। তো হ্যাঁ আমার হ্যাঁ এখনো চলতেছে, হ্যাঁ? চলতেছে। এখন বাজে হচ্ছে যে কয়টা? ৩ টা, হ্যাঁ? তা এরকম এখন তো আমি ইফতার পর্যন্ত না খেয়ে থাকবো। তা আমার তো সকালে টেনিস খেললাম, হ্যাঁ? তারপরে ওই যে ছাদে গিয়ে রোদ্রে নারকেলের তেল মেখে মাসাজ করে, হ্যাঁ? রোদও পোয়ালাম। তারপরে জ্যাকুজি করলাম, বরফ থেরাপি করলাম, সেশন করলাম, হ্যাঁ? রুগী দেখলাম, এখন প্রোগ্রাম করতেছি। এটা চলমান। এখন এভাবে চলবে এবং আবার ক্যারাটে মাস্টার আসবে, হ্যাঁ? মার্শাল আর্ট প্র্যাকটিস আছে। তো যারা ভাবে যে আমি না খেলে কাজ করতে পারবো না, তারা কি ভাবে যে আমরা কিছুই করি না? হ্যাঁ, তা আসলে না খেয়ে সবই করা যায়। কিন্তু কথা হচ্ছে আগে ফ্যাট অ্যাডাপ্টেড হতে হবে। তো মানুষের ভেতরে সঞ্চিত যে শক্তির আধার, চর্বি, ওইটা যে বার্ন করা শিখে যাবে, তো সে ওই চর্বি গলিয়ে সারাদিন চলবে। আজকে একটা বাচ্চা আসলো, তো ওর মা বলতেছে যে, দেখলাম যে ওর এখন মানে বাচ্চারে জিজ্ঞেস করলাম যে ও মানতেছে আমাদেরকে যে আমাদের নিয়মের বাইরে খায় না। তো আমি বললাম যে, "বাবু তুমি এখন মানে খালি পেটে থাকতে তোমার কষ্ট হয় কিনা?" বলে যে, "না।" আমি বললাম যে, "তোমার কি ক্ষুধা লাগে?" বলে, "না।" তুমি যদি সারাদিন না খাও তাহলে কষ্ট হয়? বলে, "না।" তা আমি বললাম, "তাহলে তুমি এক কাজ করো, আপাতত একবার খাও।" ও অনেক ওজন। বয়স অনুপাতে অনেক হ্যাঁ ওজন, হ্যাঁ হ্যাঁ? ওর মা বলতো, "স্যার কোনো সমস্যা হবে না?" আমি বললাম, "কি সমস্যা হতে পারে?" কি মাথা ঘুরে পড়ে যাবে না?" তা আমি বললাম, "ওই যে ওকে জিজ্ঞেস করলাম না যে ও কষ্ট হয় কিনা? কষ্ট হলে তো সে খাবে। যদি তার খারাপ লাগে তাহলে খাবে।" তখন আমি বুঝালাম তাকে যে, "দেখেন এই যে মুখ দিয়ে সে খাচ্ছে, হ্যাঁ? সে কয়টা ডিম খায়?" বলে, "ও ৪ টা ডিম খায়।" তা আমি বললাম, "ভালো কথা।" তা আমি বললাম, "ওর শরীরের ভিতরে এরকম কত শত, শত ডিম জমা আছে। হ্যাঁ তা আপনি তো মুখে ৪ টা খাওয়াচ্ছেন।" কিন্তু ওর দেখেন মানে অনেক ওজন তো বেশি, প্রায় ৪০ কেজি মনে হয় ওর ওজন বেশি। মানে ছোট মানুষ কিন্তু হ্যাঁ অনেক স্যার। মানে হেলদি। তো এখন আমি বললাম যে অনেক মুরগির ডিম, অনেক মাছ, অনেক মাংস, অনেক কিছু তার শরীরে সঞ্চিত আছে। তা সে যে সারাদিন খায় না আসলে তা না। সে ওইগুলো খাচ্ছে যেগুলো সে জমাইছে। আর আপনি মা ভাবতেছেন আরে ও তো খাচ্ছে না। কিন্তু আসলে সে খাচ্ছে ভিতরে, ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন না। তো অনেক বুঝানোর পরে সে বুঝছে। হ্যাঁ, কিন্তু মায়েদের কনসার্ন থাকে আমার বাচ্চা হ্যাঁ খাইলো না। স্যার। তা ওরা ভাবতেছে না খেয়ে থাকে কেমনে? তো আরে ভাই না খেয়ে তো থাকা সম্ভব না। কিন্তু আমার যে সঞ্চিত ফ্যাট আছে সেটা গলায় যদি আমি চলতে পারি, তাহলে তো আমরা না খেয়ে নাই। খাবারটা ভেতর থেকে হ্যাঁ খাচ্ছি। স্যার মারা এরকমও হয়। এই যে হ্যাঁ, কিছুদিন আগে আমি বাপের বাড়িতে গেছি, আমার মা বলতেছে, "কিরে তুই কিভাবে থাকবি? কিভাবে থাকবি এগুলা না খেয়ে?" আমি বলতেছি, "আমি সকালে যেগুলা খাইছি, ডিম খাইছি, বাদাম খাইছি, তুমি কি খাইছো? হ্যাঁ, তুমি খাইছো মুড়ি দিয়ে চা আর বিস্কিট। হ্যাঁ, তাহলে শক্তিটা কার বেশি? নিশ্চয়ই এক্সাক্টলি। আমার।" তো উনারা তো তারপরে তো মা তো বলবেই এখানে এটা। একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা ডাক্তারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা ডাক্তাররা অনেকে বুঝে না বা মানে এভাবে আমাদের পড়ানো হয়নি। সেটা হলো কি যেটা আমি বুঝাচ্ছি সেটা হলো ইনসুলিন, হ্যাঁ? হ্যাঁ, ইনসুলিনটা ডাক্তাররা বুঝবে। তো ইনসুলিন যাদের বেশি থাকে, যেমন আপনার ছিল ১৭, হুম, ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন কি করে? ইনসুলিন তো রক্তে বেশি, আমরা তো রক্ত মাপলাম। ওই বেশি ইনসুলিন ওর কাজ হলো সব জমানো। মানে এই যা আছে এই রক্তের চিনি-টিনি বা যেগুলো দরকার এগুলো সব নিয়ে কোষের ভিতরে জমা করবে, চর্বি হিসেবে হুম, জমা হুম, করে। তো এখন ও কি করে?
যখন মানে বেশি থাকে তো খাবার খেলে ওই যে আপনার মাঝে খাইছে ওই সব নিয়ে তাড়াতাড়ি কোষের মধ্যে ঢুকাইছে, ঢুকানোর পরে এখন ও শক্তি আর পাইতেছে না, হ্যাঁ স্যার। কারণ শক্তি তো সব নিয়ে ফেলছে, জমা করে ফেলছে, তো শক্তি সব কাঁচায় নিয়ে ইনসুলিন জমা করে কেন ফেলছে, হয়তো খিদা লাগে, তখন কেন ও হয়তো শক্তি খিদা লাগে। পাচ্ছে না, ও কি করবে তখন আবার খাবে, হ্যাঁ তা খিদা। খেলে আবার ওটা নিয়ে জমা করবে, ও আবার খাবে, তো এদিকে ও মোটা হচ্ছে আর ওদিকে খাচ্ছে, তার ক্ষুধাও থাকছে খাচ্ছে। তা আমরা কি করব, ওই ইনসুলিন কমালে কি হবে, আমার শক্তিটা ব্যবহার হতে পারবে, বা আমি যদি না খেয়ে থাকি তখন সঞ্চিত শক্তিও আমরা রক্তে আসবে, সঞ্চিত থেকে ওখান থেকে আমার এটিপি তৈরি হয়ে ব্লাডে আসবে, সেই শক্তি আমার সবখানে ব্যবহার হইতে পারবে। এই জিনিসটাই বুঝে না মানুষ, হ্যাঁ এই স্যার। জন্য তারা 6 বেলা খায় বা মনে করে না খেলে শক্তি পাবো কেমনে, আমি সারাদিন কাজ এখানে করি স্যার যে কিভাবে লাইফস্টাইল শক্তি ফলো পাবো। করতে গেলে মনের জোরটা আসলে বেশি লাগবে। হ্যাঁ, কারণ সবাই আসার আগে মনে করে যে কিভাবে না খেয়ে থাকবো। না আমার কথা হলো আমি যেটা বিশ্বাস করি যে জেকে লাইফস্টাইল ফলো করার পরে মনের জোর বাড়বে। হ্যাঁ। হ্যাঁ, কারণ আগে মনে জোর হয়তো থাকবে না, আর জোর করে মনের জোর বাড়ানোও যায় কেন না। স্যার? আমি তো হ্যাঁ, ১ম যখন আছি ওনারা আমাকে তো ১ম সপ্তাহে ভাত খেতে আপনার বলছে। তো দেয়ালে পিঠ থেকে হ্যাঁ গেছে, স্যার। কারণ আপনি তো 15 বছর আপনার বাচ্চা নেই, আপনি যে সিরিয়াস, আপনি বাইরে বেরোতে পারছেন না, তারপরেও স্যার আর খাওয়ার বিষয়টা সবার বলেন তো না। আর দেয়ালে পিঠ থাকে না। ওই যে ৩ বেলা যে হ্যাঁ, খাচ্ছে আমাকে তো ১ম দিকে ভাত খেতে বলছে, একটা হ্যাঁ, কথা স্যার। হ্যাঁ। তো আমি তো মানে ডাক্তারকে বলে দিয়েছি আমি ১ম দিক থেকে ভাত খাবো না। কেন? কই আমি কারণ তো কেন পারছি। কেন পারছেন? কারণ পারছেন যে আপনার বাঁচতে হবে। আপনার দেয়ালে পিঠ থেকে গেছে। ডু অর ডাই, যে আমি করব নাইলে বাঁচবো। কিন্তু অনেকেরই এই মন মানসিকতা নাই। ভাত না খেয়েও তো আরো ভালো হ্যাঁ, ভালো খাবার খাওয়া যায়। অনেকেরই তাদের জন্য আমাদের পরামর্শ হলো যে আপনারা সাদা ভাত থেকে কালো ভাতে আসেন ১ম এ। হুম। যেমন কালকেও আমি একটা টিভি প্রোগ্রামে গেছি, তো ওখানে যিনি আরকি দায়িত্বে আছেন বলতেছে যে আমার ফ্যাটি লিভার। তো আমি বললাম ফ্যাটি লিভার আবার থাকে নাকি? এটা তো ২-৩ মাসের মধ্যে ভালো হবে। আমার এক রুগীতে ১ মাসে ভালো হয়ে গেছে, এরকম লাইভ করছি। তো বলে যে তাহলে ভাত ছাড়া তো আমি থাকতে পারব না। তো আমি বলি অসুবিধা নেই। আপনি সাদা ভাতের বদলে আপনাকে ১ম এ কালো ভাত দিব। তারপর আস্তে, আস্তে ২ বেলার জায়গায় ১ বেলা দিব। তারপর আপনাকে এমনভাবে ভাত ছাড়াবো, আপনি পরে ২ সপ্তাহ পরে কি আর মনে হয় ভাত খাইতে মন হ্যাঁ চায়? স্যার, মন চাইতো না স্যার মন ভাত। চাইতো না। হ্যাঁ। তাহলে আপনি কি জোর কইরা আমি তো এটা ভাত করছেন? খাচ্ছিলাম না। এই যে উবি আপু বলতেছে, "কেন ভাত খাবেন না?" ভাত হ্যাঁ। না খেলে তো আরো সমস্যা বেশি তাইলে হবে। আপনাকে জোর করে খাওয়াইতে হইছে ভাত, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাইলে আবার অনেকে ভাবে যে আমরা মনে হয় মানুষকে জোর করে না খাওয়ায় রাখি। ব্যাপারটা তা না। এটা বুঝতে হলে আমাদের নিয়ম কিছুদিন হ্যাঁ, ফলো হ্যাঁ করতে স্যার। হবে। আমি তো এখন মানে মনে করি যে আমি এই লাইফস্টাইল ফলো করে মানে এত যে ভালো আছি, মানে শরীরে শক্তি তো আছে। মানে ঘুমাতে না পারলে স্যার আমি একটা রাত মানে ১০ টার আগে যদি ঘুমাতে না পারি, আপনার ভাইয়ের সাথে আমার ঝগড়া বেঁধে যায়। তোমার জন্য আমি ঘুমাতে পারি না। সকালে যদি একদিন হাঁটতে না যাই মানে আমার মাথার মেজাজ খারাপ হয়ে যায়। আমি আজকে কি করলাম সারাদিন হাঁটতে পারলাম না। আমি যতটুকু পারি স্যার সকালে উঠার চেষ্টা করি। সবার আগে উঠে যাই আমি। সবার আগে উঠে ১ ঘন্টা হেঁটে আসি। এরপরে যদি ব্যায়ামটা হয়তোবা কোনো কাজের চাপে করতে না পারি, না পারলে নাই। কোনো হয়তো অসুবিধা নেই। মানে ওটার হ্যাঁ, ভিতরে আমার হাঁটাটা তো হ্যাঁ, অন্তত হলো। হলো। হ্যাঁ। বিকেলে কমপক্ষে আমি যে কোনো মানে ১ ঘন্টা হাঁটি, ১ ঘন্টা না হেঁটে হয়তোবা ৩০ মিনিট ৪০ মিনিট হাঁটি এরকম। মানে আমি এখন আল্লাহর রহমতে স্যার ভালো আছি। অনেক ভালো, অনেক ভালো। প্রিয় এখন দর্শক, আপনারাও এভাবে জেকে লাইফস্টাইল ফলো করুন। ভয়ভীতি কেটে যাবে এবং আপনারা অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর পরবর্তীতে আপনি এটা এনজয় করা শুরু করবেন। ভোরে ওঠাটা এনজয় করবেন, রোদ এনজয় করবেন, ঘাসে হাঁটা এনজয় করবেন এবং এই স্বাস্থ্যকরভাবে চললে পরে, একটা সুন্দর ডিসিপ্লিন মানলে পরে দেখবেন যে আপনার যে শরীরের ভিতর ভালো লাগা, এটা কিন্তু কোটি টাকার বিনিময়ে আপনি পাবেন না। তো এইজন্যে এই ভালো লাগাটা আপনারা প্লিজ ধরে রাখুন, আপনারা চেষ্টা করুন। আর জেকে লাইফস্টাইলের সঙ্গে থাকুন। আর আমাদের 09678242404 এই নম্বরে কল দিয়ে আপনারা আগেই আসবেন কিনা বা কবে আসবেন এই ব্যাপারে কথা বলে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই ওই জাহাঙ্গীর কবিরকেই দেখাতে হবে এরকম ধারণা আছে। তাদের জন্য বলব, যেমন উনি কিন্তু আসলে ভালো হয়েছেন, এখানে আমাদের ডাক্তাররা, পুষ্টিবিদরা যে পরামর্শ দিছে সেটা ভালো হয়েছেন, মানে মেনে ভালো হয়েছেন। আমাকে দেখাইলে কেউ ভালো হবে না। আমাকে দেখিয়ে এখন পর্যন্ত কেউ ভালো হয়নি। যারা মেনেছে তারা ভালো হয়েছে। তারা হয় কেউ দেখাইছে, কেউ দেখায়নি, কেউ মানে ফলো করছে ভিডিও দেখে, কেউ আমাদের অন্যান্য ডাক্তারের পরামর্শ নিয়েছে। মোট কথা হলো যে নিয়মগুলো যে মানবে সেই ভালো থাকবে। তো প্রিয় দর্শক, আপনারা মানে এই ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের প্রোগ্রাম আরও চাইলে আমরা আরও ইনশাআল্লাহ এই ধরনের প্রোগ্রাম করব এবং আমাদের সঙ্গে থাকুন এবং সবাইকে বলুন যে স্যার ওষুধ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। মানে হ্যাঁ। সবসময় মানে আল্লাহর কাছে মানে দোয়া করি। মানে আপনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি, অভি আপু মানে আপনারা যদি না থাকতেন হয়তোবা আমি এই জায়গায় মানে ফিরে আসতে পারতাম না। হ্যাঁ। মানে সবসময় মন থেকে দোয়া করি। মানে আল্লাহর কাছে বলুন, ভগবানের কাছে, যার কাছে মানে আমি সবসময় দোয়া। কালকেও আমি একটা জায়গায় গেছিলাম বারদি, আমাদের ধর্মীয় স্থানে, এখানে আসার আগে মানে অভি আপুকে বলতেছি একদম মন থেকে দোয়া করছি স্যার আপনাদের জন্য। যাতে হ্যাঁ, সবসময় ভালো থাকেন স্যার। অবশ্যই স্যারের আমরা জন্য সবাই, সবসময় দোয়া করবেন। মানুষ এবং এই কল্যাণগুলো কিন্তু সবার জন্যে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছি সবার জন্যেই আমরা কল্যাণের হাত বাড়াবো এবং আমাদের যে ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ ফর এভরিওয়ান,
এটাই মানুষকে আসলে ভালো থাকে। এটাই হচ্ছে আমাদের পৃথিবীতে মানব সেবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা সবসময় চেষ্টা করব যে সবাই আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির সেবা করাই আমাদের কাজ এবং আপনারা এগুলো সবাই করার চেষ্টা করবেন। উনি যেমন ভালো হয়েছে, যেমন অভি ভালো হয়ে আরও অনেককে ভালো করার চেষ্টা করেছে, উনি ভালো হয়েছে, উনি আরও ভালো অনেককে ভালো করবেন। এই আশা রেখে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।